বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার সৌজন্যের ছবি। রাজ্যপালকে স্বাগত জানাতে যাওয়ার সময় শুভেন্দুকেও সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুই বলে সম্বোধন করলেন তিনি। শুভেন্দু অবশ্য প্রস্তাবে রাজি হননি, যদিও এই সৌজন্যকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা বলেন, অনেকদিন পর দুজনের কথা হলো। বয়সে বড় মুখ্যমন্ত্রী, তাকে তুই বলে সম্বোধন করতেই পারেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, একেবারে সৌজন্যের ছবি আজ। রাজ্যপাল আজকে এসেছেন এবং রাজ্যপালকে আজকে স্বাগত জানাতে এবং রিসিভ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। এবং আজকে একটি অন্য রকমের ঘটনাও ঘটেছে বিধানসভার অন্দরে, কারণ শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ মহল সেখানে জানিয়েছেন আজকে যখন তিনি হাউসে ঢুকছিলেন সেই সময় তার সাথে মুখ্যমন্ত্রীর মুখোমুখি দেখা হয় এবং মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তিনি কি রাজ্যপালকে রিসিভ করতে যাবেন। তখন রাজ্যপাল বলেন যে ওটা আমার, তখন শুভেন্দু অধিকারীর দাবি যে তিনি বলেন যে এটা তার প্রোটোকলের মধ্যে পড়ে না, প্রোটোকল অনুযায়ী তার এখন ভিতরে গিয়ে বসার কথা, রাজ্যপাল আসলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর কথা। সেই মতো তিনি হাউসের ভেতরে ঢুকে যান এবং রাজ্যপালকে রিসিভ করেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভা স্পিকার। এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে দাবি করেন যে প্রোটোকল অনুযায়ী তার যাওয়ার কোনো কথা নয় সেখানে। লোকসভা বিধানসভার যে বিরোধী দলনেতা তার সেখানে যাওয়ার কোনো অধিকার নেই বা সেই প্রোটোকল অনুযায়ী তার যাওয়ার সেখানে কথা না, তাই তিনি যাননি। তাই তিনি বিধানসভার তার যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানেই আসন গ্রহণ করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী যখন রাজ্যপাল বিধানসভা ছেড়ে বেরিয়ে যান তখন কিন্তু মুখ্যমন্ত্রী তাকে একদম গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যান এবং সৌজন্য সাক্ষাৎ শেষ মুহূর্ত পর্যন্ত আজকে বজায় ছিল। ধন্যবাদ দেবারতী। আমরা সরাসরি নজর রাখবো বিধানসভার বাইরে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন? মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন, দুই হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন, একটা ডেবরার হুমায়ুন কবির, আরেকটা ভরতপুরের হুমায়ুন কবির, আরেকটা আপনার এই বলাগড়ের যে এমএলএটা মাঝে মাঝে কান্ডাকাটি করে মনোরঞ্জন ব্যাপারী, এর কাছ থেকে নিতে পারেন। আই এম আনফিট। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন আমি চেয়ারপারসন, মানে ওনার মতো নেত্রীকে দলে বারবার এই কথাটা যাতে ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। না, এই সংঘাত কতটা আছে জানি না, কারণ আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায়, ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম এ যেত, তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময়। বাম ঐক্য জিন্দাবাদ, ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। তবে এখন একটু আধটু তো আমরা খবর রাখি, একটু আধটু তো হচ্ছে, সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো কিছু কিছু হচ্ছে। আসন নিয়ে আমরা ফিরবো 2026 সালে 2/3 আসন নিয়ে তৃণমূল। না, তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি 19 সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব। তারপরে 21-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন, বললেন আমি গদ্দারকে হারাবো। তা এগুলো দেখেছেন, মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হাইয়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন।
তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন, নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না। বলেছিলেন 25 তো ছাড়ো, 50-এও বিজেপি কিছু করতে পারবে না। তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক। উড়িষ্যার খবরও লোক দেখেছে। সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে। মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে, 2/3 মেজরিটি পেয়েছে। এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি, আগামী দিনেও সব স্বপ্ন পূরণ জনগণ করবে না। জনগণ সব দেখছেন। হ্যাঁ, ইন্ডিয়া জোট নয়, এটা ইন্ডি জোট। ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং আপের মধ্যে গোলমালের কথা বলছেন দিল্লির ভোটে হারের জন্য। দিল্লির ভোটে হারের জন্য আপ আর কংগ্রেসের আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিল, 7টা লোকসভাতেই বিজেপি জিতেছে। জ্যোতিপ্রিয় মল্লিক ভোট হয়েছে মোদিজির পক্ষে, ভোট হয়েছে মিথ্যাচার, ভ্রষ্টাচার, পরিবারবাদ, তোষণের বিরুদ্ধে। ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে। আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা, শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন। বাঙালিরা তো আছেই। আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার যে শিখ সমাজ আছেন, সংখ্যায় তারা যাই হোক না কেন, তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবেন। 14 মাস জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিলেন রেশন দুর্নীতিতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, ফাঁসানো হয়েছে। এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি। এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে, আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে, উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে। যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে, এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে। এই উইটনেসরা ভয় পাবে। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। আমি অনুরোধ করব, যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সেলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া। এই দাবি অনুরোধ আমি করব। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলওপির প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে, কারণ আমি তো নিজে শুনিনি, আপনারা বলছেন, মিডিয়া ক্লিপিংগুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা বিষয় যে কোর্ট বলছে বাড়ি ভাঙা দিল্লিতে দুর্নীতি একটা বড় ইস্যু হচ্ছে, কেজরিওয়াল সহ বিভিন্ন জনের জেলে যাওয়া ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে কোনো ইস্যু না, 2021 আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, 26 কি ইস্যু হবে? আপনাকে পরিষ্কার কথা বলছি, দুর্নীতি এবং আরজিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার 77টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে, সেই শহর এলাকায়
৭৭টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে। কলকাতা কর্পোরেশনের ৫৪টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে। এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু, কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে। এবং ২,৭৫,০০,০০০ যারা ভোট পেয়েছেন তাদের ২ কোটি ভোট মুসলমানদের ভোট। কমপ্লিটলি 2 crore মুসলমান ভোট আউট অফ 2,75,00,000 ভোটার টিএমসির যে ভোট। আর বিজেপি ২,33,২৭,০০০ ভোট পেয়েছে, কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট। নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি। এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই। এবং এই যে ৪২ লক্ষের গ্যাপ, শুধু একা ডায়মন্ড হারবারে ১০ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে, একা ঘাটালে মিনিমাম ৭ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। এই ৪২ লক্ষ গ্যাপের মধ্যে ২৫ লক্ষ ছাপ্পা ভোট আছে, ২ কোটি মুসলমান ভোট আছে, আর কিছু চোর ডাকাত যেগুলো আছে তৃণমূলের, তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডারের বন্ধ হয়ে যাওয়া থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে। অতএব পশ্চিমবঙ্গে কোনো গ্যাপ অপোজিশনের সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই। আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো, পশ্চিমবাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয়, তারা ডিএ পায় না, তাদের রেশন বন্ধ হয়েছে, তারা কষ্টে আছে। শুধু রাজীব কুমার, মনোজ বার্মা, অজয় ঠাকুর, সিদ্ধিনাথ গুপ্তা, সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে, সারা দিন চটি চাটে। এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান, পুলিশকে নিউট্রাল করুন। কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয়, দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে। কোর্ট বলছে আর না, দাদা কোর্ট বলছে আর না। যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ভাঙতে হবে। কোর্ট বলছে এই কথা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ভাঙতে হবে। তাহলে রাজ্যের বড় লোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট হয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয়। 840 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। আর এই বিধানসভার গেটে এই মিথ্যাবাদী সচিব সুকুমার রায়, সে স্পিকারের পক্ষে এফিডেভিট দিয়েছে হলফনামা যে গেটে নাকি সেন্ট্রাল ফোর্সকে আটকানো হয় না। আমরা পরে ছবি দিয়েছি, যে সেন্ট্রাল ফোর্স বর্ডারে পাহারা দেয়, যে সেন্ট্রাল ফোর্স মাওবাদীদের জন্য কালকেও 2 জন শহীদ হয়েছে ছত্তিশগড়ে, তারা থাকে গেটের বাইরে। আর মমতার পুলিশ যারা এই শান্তনু সিনহা মমতার ঘরে বাজার করে, তারা থাকে ভিতরে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ বেঙ্গল। সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ যারা ট্রু প্যাট্রিয়টিক দেশভক্ত, তারা রাস্তায় থাকে। আর মমতার যারা চামচামি করে, ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে, কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে, তারা ভিতরে থাকে। আরে পড়ে যাস না।